হ্যাঁ, আমি জানি ওই শর্টকাট রাস্তাটার কথা সবাই বারণ করে। আমার অত সময় নেই, আমি ওদিক দিয়েই যাব। চাচা, সামনে বড় রাস্তাটার কত দূর? যে রাস্তা একবার ধরলে আর শেষ হয় না। লোকে বলে এই রাস্তায় এক অতৃপ্ত আত্মা বাস করে। আপনিও ভূতের গল্প বিশ্বাস করেন চাচা? শহর মানেই গতি, ছুটে চলা, পেছনে ফেলার এক অন্তহীন প্রতিযোগিতা। আরিফের জীবনটাও ছিল তেমনই। সে বিশ্বাস করত মানুষ তার ভাগ্য নিজের হাতে গড়ে, কিন্তু সে জানত না কিছু রাস্তা আছে যা শুধু ইট পাথরের নয়, স্মৃতিরও। কিছু পথ আছে যা পুরনো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। আর বলো না মা, এই জ্যাম ছাড়তে ছাড়তে রাত হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি ওই শর্টকাট রাস্তাটার কথা সবাই বারণ করে, কিন্তু ওগুলো সব গ্রাম্য কুসংস্কার। আমার অত সময় নেই, আমি ওদিক দিয়েই যাব। মানুষ সবসময় সহজ পথ খোঁজে, কিন্তু কখনো কখনো সবচেয়ে সহজ পথটাই আমাদের সবচেয়ে কঠিন গন্তব্যের দিকে নিয়ে যায়। আরিফের জন্য নিয়তি এমনই এক যাত্রাপথ তৈরি করে রেখেছিল। বাহ, জায়গাটা তো দারুণ সুন্দর। মানুষ শুধু শুধু ভয় পায়। কিছু দূর যাবার পর রাস্তাটি একটি ঘন অন্ধকার জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তার মোবাইলের নেটওয়ার্ক সিগন্যালও চলে গেছে। তার মনের ভেতরটা একটু খচখচ করতে শুরু করে। এই রাস্তাটা শেষ হবে কখন? অন্ধকারে এক চিলতে আলো কখনো কখনো আশার প্রতীক হয়, আবার কখনো কখনো তা হয় বিপদের প্রথম সতর্কবাণী। চাচা, সামনে বড় রাস্তাটার কত দূর? বড় রাস্তা তো অনেক দূর বাবা, কিন্তু তার আগে তোমাকে মায়ার রাস্তা পার হতে হবে। মায়ার রাস্তা? সেটা আবার কি? যে রাস্তা মানুষকে মায়ায় ফেলে দেয়, যে রাস্তা একবার ধরলে আর শেষ হয় না। লোকে বলে এই রাস্তায় এক অতৃপ্ত আত্মা বাস করে, সে তার মায়ের জন্য অপেক্ষা করে। আপনিও ভূতের গল্প বিশ্বাস করেন চাচা? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বাবা, যা সত্যি তা সত্যি। আজ অমাবস্যার রাত, এই রাস্তায় একা না যাওয়াই ভালো। রাতটা আমার এই ভাঙা দোকানেই কাটিয়ে দাও, ভোর হলে চলে যেও। ধন্যবাদ চাচা, কিন্তু আমার ভূতের ভয় নেই। আমি আজ রাতেই বাড়ি পৌঁছতে চাই। অহংকারী মানুষকে বিপদে ফেলে। আরিফ প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, কিন্তু রাস্তাটা যেন শেষই হচ্ছে না। একই রকম গাছ, একই রকম অন্ধকার মোড় বারবার ফিরে আসছে। আরিফের গাড়ির মিউজিক সিস্টেম হঠাৎ বন্ধ হয়ে যায়। রেডিওতে শুধু এক অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। আজকেই সব সমস্যা হওয়ার ছিল। ঠিক তখনই সে দেখে রাস্তার মাঝখানে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। আরিফ প্রচণ্ড জোরে ব্রেক কষে। গাড়িটা মেয়েটির থেকে কয়েক ইঞ্চি দূরে এসে থামে। এই মেয়ে, তুমি কি পাগল? মরার জন্য রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছ? মেয়েটি কোনো কথা বলে না, সে শুধু নিষ্পলক চোখে আরিফের দিকে তাকিয়ে থাকে। তোমার বাড়ি কোথায়? এত রাতে একা এখানে কি করছো? তোমার বাবা মা কোথায়? মেয়েটি এবারও কোনো উত্তর না দিয়ে রাস্তার পাশে জঙ্গলের দিকে আঙুল দেখায়। আরিফ সেদিকে তাকিয়ে দেখে, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর এগোতে হবে না। তুমি গাড়িতে ওঠো, আমি তোমাকে সামনের গ্রামে নামিয়ে দেব। মেয়েটি চুপচাপ গাড়ির পেছনের সিটে গিয়ে বসে। আরিফ গাড়ি চালাতে শুরু করে। সে বারবার আয়নায় মেয়েটির দিকে তাকায়। তোমার নাম কি? সাদিয়া। বাহ, খুব সুন্দর নাম। তুমি কি তোমার পুতুলটাকে খুব ভালোবাসো? মেয়েটি স্থির হয়ে বসে আছে। এটা আমার মা বানিয়ে দিয়েছিল। মা বলেছে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আরিফের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সে আর কিছু জিজ্ঞাসা করতে পারে না। হঠাৎ গাড়ির ভেতরটা বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আরিফের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সে দেখে গাড়ির কাঁচগুলোয় বাষ্প জমে যাচ্ছে। আরিফ দেখে পেছনের সিটে সাদিয়া আর নেই। সে উধাও, শুধু তার পুতুলটা সিটের ওপর পড়ে আছে। সে গাড়ি থেকে নেমে চারপাশে খোঁজে, কিন্তু কোথাও কেউ নেই। রাস্তার ওপর একজোড়া ছোট ছোট ভেজা পায়ের ছাপ, যা জঙ্গলের দিকে চলে গেছে। সে ভয়ে কাঁপতে কাঁপতে আবার গাড়িতে ওঠে। সে ঠিক করে যেভাবেই হোক এই রাস্তা থেকে বেরোতে হবে। আরিফ সারা রাত গাড়ি চালিয়ে ভোরের আলো ফোটার সাথে সাথে একটি ছোট গ্রামে এসে পৌঁছায়। সে এতটাই ক্লান্ত যে গাড়ি থামিয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে একটি ঘরের বিছানায় শুয়ে আছে। গ্রামের মোড়ল এবং সেই চায়ের দোকানের বৃদ্ধ লোকটি তার পাশে বসে আছে। এখন কেমন লাগছে বাবা? তুমি তো খুব ভয় পেয়েছিলে। আমি
আমি একটা ছোট মেয়েকে দেখেছিলাম, তার নাম সাদিয়া। তুমি তাহলে সাদিয়ার দেখা পেয়েছো? তার মানে আপনারা তাকে চেনেন? সে কোথায়? সে আর এই পৃথিবীতে নেই বাবা। আজ থেকে 10 বছর আগে এই অমাবস্যা রাতেই সে মারা গিয়েছে। মোড়ল আরিফকে সাদিয়ার মর্মান্তিক গল্পটা বলতে শুরু করে। তুমি চিন্তা করো না, গাড়ি এসে গেছে, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। মা, আমি তোমাদের সাথে যাব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুমি এই পুতুলটাকে নিয়ে আমার জন্য অপেক্ষা করো মা। কিন্তু সেই গাড়ি আর কোনো দিন ফিরে আসেনি। ওই ভুতুড়ে রাস্তায় একটি মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সাদিয়ার বাবা মা দুজনেই মারা যায়। সেই রাত থেকে সাদিয়া খাওয়া দাওয়া ছেড়ে দেয়। সে শুধু তার পুতুলটাকে জড়িয়ে ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকত আর বলতো, মা বলেছে সে ফিরে আসবে। এই অপেক্ষা করতে করতেই কয়েকদিন পর ছোট্ট মেয়েটা মারা যায়। তার মানে সে এখনো তার মায়ের জন্য অপেক্ষা করছে? হ্যাঁ বাবা, প্রতি অমাবস্যার রাতে সে ওই রাস্তায় এসে দাঁড়ায়। সে ভাবে কোনো একটি গাড়ি হয়তো তার মাকে ফিরিয়ে আনবে। অমাবস্যার রাত, আরিফ তার গাড়ি নিয়ে সেই ভুতুড়ে রাস্তায় প্রবেশ করে। এবার তার মনে ভয় নেই, আছে শুধু এক গভীর সংকল্প। সে গাড়ি চালিয়ে সেই নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায়। আমি জানি তুমি আসবে সাদিয়া, আজ তোমার অপেক্ষা শেষ হবে। সাদিয়া, আমি এসেছি, চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। আরিফ গাড়ি চালাতে শুরু করে। এবার সে গ্রামের দিকে যাচ্ছে না, যাচ্ছে অন্য এক পথে, যে পথে 10 বছর আগে সাদিয়ার বাবা মায়ের গাড়িটি গিয়েছিল। গাড়ির ভেতরটা আবার ঠান্ডা হতে শুরু করে, কিন্তু এবার আরিফ ভয় পায় না। তোমার ভয় করছে না তো? মা বলেছে ভয় পেতে নেই। হঠাৎ খাদের ভেতর থেকে একটি নরম উজ্জ্বল আলো বেরিয়ে আসতে শুরু করে। আলোর ভেতর থেকে একটি নারীর অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। সে আর কেউ নয়, সাদিয়ার মা। আমি এসে গেছি মা, আমি আমার কথা রেখেছি। মা, মা। মা এবং মেয়ের আত্মা দুটি একসাথে মিশে গিয়ে একটি উজ্জ্বল আলোয় পরিণত হয় এবং আকাশে মিলিয়ে যায়। আরিফ সেই রাস্তার ধারে একা দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আরিফ তার গাড়িতে ফিরে আসে। সে গাড়ি চালিয়ে বড় রাস্তার দিকে এগোতে থাকে। রাস্তাটি এখন আর অন্তহীন মনে হচ্ছে না। কিছু দূর যাওয়ার পর সে সেই বৃদ্ধের চায়ের দোকানটি দেখতে পায়। বৃদ্ধ লোকটি দোকানের সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। যাত্রা শেষ হলো বাবা? হ্যাঁ চাচা, শেষ হলো। আপনি সব জানতেন, তাই না? আমি শুধু জানি প্রত্যেক অতৃপ্ত আত্মারই একজন মুক্তিদাতার প্রয়োজন হয়। আজ রাতে তুমিই ছিলে সেই মুক্তিদাতা। আমি ওর নানা ভাই। আরিফ স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই বৃদ্ধ লোকটিও 10 বছর ধরে তার নাতনির মুক্তির জন্য অপেক্ষা করছিল।